সারা পৃথিবীতে স্কিন ক্যান্সারের পরেই যে ক্যান্সারটার অবস্থান, ওই ক্যান্সারটার নাম ব্রেস্ট ক্যান্সার। এই ব্রেস্ট ক্যান্সার সারা পৃথিবীতে ডে বাই ডে ইনক্রিজ করতেছে। এখন ডে বাই ডে ইনক্রিজ করার কারণটা কি? কি কারণে এই ডে বাই ডে এই ব্রেস্ট ক্যান্সার ইনক্রিজ করে? হ্যাঁ, এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। ব্রেস্ট ক্যান্সার কেন ইনক্রিজ করে, এটার লক্ষণটা কি, কিভাবে এটা চেনা যায়, এর কি কি পরীক্ষার মাধ্যমে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা যায়, এই ব্যাপারে আমি আলোচনা করব। আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখুন। আলোচনাটি দেখলে আপনি নিজে কিছু জানবেন, অন্যকেও কিছু এ ব্যাপারে জানাতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, আমার সম্পর্কে বিস্তারিত একটু জানতে চান? আপনি গুগলে যান, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখুন, দেখবেন আমার ভিজিটিং কার্ড সহ অন্য অন্য তথ্যাদি আপনার সামনে চলে আসছে। আমি চাচ্ছি আমার ভিজিটিং কার্ডটা আপনার গ্যালারিতে থাক। আপনার যে কোনো বিপদে আপদে আপনি হোয়াটসঅ্যাপে, ইমোতে বা সরাসরি আপনি নাম্বারে কল করেন। কল করলে আমি আপনার কলে আমি সাড়া দেব। যে দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম ব্রেস্ট ক্যান্সার নিয়ে। এই ব্রেস্ট ক্যান্সার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি 8 জনে একজন ব্রেস্ট ক্যান্সারের রোগী হয়ে থাকেন। এটা শুধু মহিলারা যে হচ্ছে তাই নয়, পুরুষদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয়। এই ধারণাটা হয়তো আপনাদের জানাই ছিল না, তবে মহিলাদের অনেক বেশি। আর এই বেশি হওয়ার কতগুলো কারণ না বললেই নয়। বিশেষ করে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, জন্ম নিয়ন্ত্রণ কিছু পদ্ধতি তারা যে ব্যবহার করে, এর কতগুলো সাইড এফেক্ট হিসেবে কিন্তু এই কার্সিনোমাগুলো ধরা পড়ে। তার ভিতরে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, আরও অনেক যে সমস্ত হরমোনাল থেরাপি দেওয়া হয়, এর পরিপ্রেক্ষিতে কিন্তু তার সাইড এফেক্টটা পড়ে ব্রেস্টের উপর। এখন কি কি সাইড এফেক্ট দেখে, কি কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে? অনেকগুলো কারণ আছে, আমি কতগুলো কারণ আমি বলে দিই আপনাদেরকে। প্রথমত, একটা ব্রেস্টে কিন্তু একটা লামস হবে। এটা লেফট ব্রেস্টে হতে পারে, রাইট ব্রেস্টে হতে পারে, লামস হবে। লামসের বাংলা অর্থ হলো গোটা, একটা ছোট একটা টিউমার, একটা নডিউল। এই নডিউলটা আস্তে আস্তে ওখান থেকে বড় হবে, চতুর্দিকে ছড়িয়ে যাবে। প্রাথমিক পর্যায়ে একটু ব্যথা না থাকলেও পরবর্তী পর্যায়ে ওখানে ব্যথা হতে পারে, চাপ দিলে ব্যথা লাগতে পারে, এই একটা। সেকেন্ডারি, ব্রেস্টের স্কিনের কালার চেঞ্জ হয়ে যেতে পারে। বিশেষ করে আপনার স্কিন যদি সাদা থাকে, তাহলে সাদা স্কিনটা ধূসর বর্ণের হয়ে যেতে পারে। আর ধূসর বর্ণের যদি আপনি হয়ে থাকেন, আপনি যদি একটু শ্যাম বর্ণের হয়ে থাকেন, তাহলে আপনার স্কিনটা কালো আকার ধারণ করতে পারে, এই একটা। আর একটা হলো ব্রেস্টে আপনি চাপ দিবেন, ব্যথা লাগবে এবং ব্রেস্ট আকার স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাবে। এটা লেফটে হতে পারে, রাইটে হতে পারে, স্বাভাবিকের থেকে অনেক অংশে বড় হয়ে যাবে। এটা আমরা মেজারমেন্ট করে দেখি। যখন এরকমের রুগীরা আসে, তখন বলে দেই যে আপনার লেফট স্তনের চেয়ে রাইট স্তন অনেকটা বড়, অথবা রাইট স্তনের থেকে লেফট স্তন অনেকটা বড়। এটা আমরা স্কেল দিয়ে মেপে আমরা কিন্তু এরকমের মেজারমেন্ট রেজাল্ট দিয়ে থাকি। আরও কতগুলো লক্ষণ আছে, বিশেষ করে ব্রেস্টের নিপেল
এই নিপেলগুলো টন টন করে, নিপেলে বেদনা করে এবং নিপেলটা ভিতরের দিকে ঢুকে যায়, যেটা স্বাভাবিকভাবে থাকবে নিপেল, কিন্তু সেই স্বাভাবিকভাবে না থেকে নিপেলটা একদম ভিতরে ঢুকে যায়, ওটা টান দিলে আসতে চায় না। এটাও ব্রেস্ট ক্যান্সারের কিন্তু একটা লক্ষণ। তারপরে এই নিপেল দিয়ে ডিসচার্জ হতে থাকে, এখান থেকে পয়জন যাবে, রক্ত যাবে এবং দুর্গন্ধযুক্ত কিছু পদার্থ ওখান থেকে বাহির হবে। এই দুর্গন্ধযুক্ত কিছু পদার্থ বাহির হলেও আপনাকে আর বুঝতে বাকি থাকবে না যে না আপনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। এই সমস্ত সমস্যাগুলো দেখা গেলে আপনি নিজে নিজেও কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন। বিশেষ করে আর একটা পরীক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আর্মসের নিচে যে এই জায়গাটা আমি টিপা দিয়ে ধরলাম, এই যে টিপালাম, এই জায়গাটাকে বলি আমরা একজিলা। এই একজিলাটা কিন্তু ফুলে যাবে, এই একজিলাটা ফুলে যাবে, একজিলায় ব্যথা করবে, এতে আর বুঝতে বাকি থাকবে না যে তার ব্রেস্ট ক্যান্সার। আর সম্পূর্ণরূপে শনাক্ত করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি, বিশেষ করে ইউএসজিটা দিয়ে থাকি, আলট্রাসোনোগ্রাফি দিয়ে থাকি। আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিন্তু জানা যায়। এবং বয়স যদি একটু বেশি হয় সেক্ষেত্রে আরও একটা পরীক্ষা দিয়ে থাকি, ম্যামোগ্রাফি নামে একটা পরীক্ষা দিয়ে থাকি। এই ম্যামোগ্রাফির মাধ্যমে কিন্তু আমরা শতভাগ নিশ্চিত করতে পারি যে হ্যাঁ, সে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। এখন ব্রেস্ট ক্যান্সার ধরাই পড়লো, এর চিকিৎসা কি? আপনি কেমোথেরাপি নিতে পারেন, এতে ভালো হতেও পারেন, নাও নিতে পারেন। আপনি রেডিওথেরাপি নিতে পারেন, এতে আপনি ভালো হতেও পারেন, আপনি নাও হতে পারেন। আপনি আরও বিভিন্ন রকমের মেডিসিন নিতে পারেন, এতে আপনি হরমোন থেরাপি নিতে পারেন, এতে আপনি ভালো হতে পারেন, নাও হতে পারেন। আপনি সার্জারি ট্রিটমেন্ট নিলেন, সার্জারিতে আপনি ভালো হতেও পারেন, নাও হতে পারেন। আপনাকে ত্রিমুখী ট্রিটমেন্ট নিতে হবে। অভিজ্ঞ রেডিওলজিস্ট, অনকোলজিস্ট এদের মাধ্যমে আপনাকে ত্রিমুখী চিকিৎসা নিতে হবে। চলবে আপনার কেমোথেরাপি, চলবে আপনার রেডিওথেরাপি, চলবে আপনার সার্জারি। তিনটা যদি একই সাথে যদি করা হয় তাহলে আপনি বেঁচে যাবেন। আর যত দেরি হবে তত আপনি মৃত্যুর দিকে ঢলে পড়বেন। আপনি জেনেছেন আপনার ক্যান্সার হয়েছে, ব্রেস্ট ক্যান্সার হয়েছে, আর আপনি তার চিকিৎসা করলেন না, অবহেলা করলেন। ক্যান্সার আপনাকে রক্ষা করবে না, ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। ক্যান্সার আপনাকে ছাড়বে না, ক্যান্সার আপনাকে মৃত্যুর দিকে নিয়েই যাবে। সুতরাং যত দ্রুত সম্ভব অনকোলজিস্ট, রেডিওলজিস্ট এদের সাথে যোগাযোগ করে আপনি যত দ্রুত সম্ভব এর চিকিৎসাটা করিয়ে নিন। যে ক্যান্সার সম্পর্কে, ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে অল্প একটু ধারণা দিলাম। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে আমার কাছে আরও অনেক তথ্য আছে। এই তথ্যগুলো যদি আপনারা জানতে চান তো ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আমি এই ব্রেস্ট ক্যান্সারের উপরে আপনাদেরকে আরও অনেক উন্নত মানের কিছু তথ্য আমি আপনাদেরকে দিতে সক্ষম থাকব। ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি এই তথ্যগুলো এখানে প্রকাশ করতে পারলাম না। তো ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে আজকের মতন আমি এখানেই সমাপ্ত রাখলাম। ব্রেস্ট ক্যান্সারের উপরে যাবতীয় প্রশ্ন আপনি কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেব। থ্যাংক ইউ অল।